লেখিকা করবী বাগচি চ্যাটার্জির শুধু যে গল্পগুলো কখনো বলা হয়নি। মোবাইলে টিং নোটিফিকেশন খুলে দেখল সুমন। প্রীতি আবার নতুন ছবি পোস্ট করলেন। খুলে দেখতে খুব ইচ্ছে করছে। প্রীতির এই দৈনন্দিন জীবনের টুকিটাকি নিয়ে ছবি, সঙ্গে সুন্দর করে সাজিয়ে কিছু লেখা, 2 লাইনের হয়তো একটা কবিতাই, মানে ক্যাপশন। কি যে ভালো লাগে বলে বোঝানো যাবে না। এত গোছানো ওর জীবনের সবটুকু যেন ছবির মতোই। সুমন ভাবে, এত সুন্দর ছবি, ছবির মতো আবার সুন্দর করে লেখা, কি দারুণ ওর সব কিছু। বাগানের ছবি, ঘরের সাজসজ্জার ছবি, ওর হাতের আঁকা ওয়াল ম্যাট, নিজের হাতে বানানো কুশন কভার, সব কত সাধারণ, তবুও যেন অসাধারণ। সঙ্গে টুকটুক করে পাওয়া কিছু ছোট্ট ছোট্ট লেখা। সুমন কখনো কখনো ভাবে ও নিশ্চিত খুব সুন্দর, আবার কখনো কখনো ভাবে এত সময় পায় কিভাবে, আবার কখনো বা ভাবে ফেক, তা না হলে কি নিজেকে কখনো গোপন রাখত ক্যামেরার উল্টো দিকে, লোকচক্ষুর অন্তরালে। কিন্তু তবুও ওর মাঝারি মাপের সংসারেও এই সফলতার ছোঁয়া লাগা ছবিগুলো, সুখ সুখ গল্পগুলো ওকে আকর্ষণ করে, ওকে ভাবায় এমনটাই কি আমার হতে পারে না। সারাদিন কলহের কারণে আজকাল খুব বিরক্ত হয়ে গেছে সুমনের সাংসারিক জীবন। এত দাবি কেন? একটা প্রাইভেট কোম্পানির চাকরি, মোটামুটি অঙ্কের বেতন, আধুনিক বন্দোবস্ত দিয়ে ঠাসা নিজের বাড়ি, একটা 4 চাকা EMI থেকে নেওয়া, মাঝে মাঝে মোটামুটি ট্যুর, কিউট পুতুল পুতুল মেয়ে, সব মিলিয়ে একেবারে ফ্যান্টাস্টিক। তবুও দিন রাত মৌলির সঙ্গে ওর খটাখটি লেগেই থাকে। এত অতৃপ্তি কেন যে ওর? আরো 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 কি করে সম্ভব? সুমন কি রোবট? মোবাইলে প্রীতির নামের পাশে অনলাইনের সবুজ সংকেত দেখলেই সুমন উসখুস করে, একটা ছোট্ট আলাপের জন্য। কারণ যদিও সত্যি কিছু না, শুধু মনের ভেতর চেপে রাখা সাংসারিক টানাপোড়েন থেকে উঠে আসা হতাশাগুলো ভাগ করার অকারণ ইচ্ছে। প্রীতির সাকসেসফুল জীবনের প্রতিটি মুহূর্ত সুমনের কাছে খুব ভালো লাগার, খুব লোভনীয়। আসলে সুমনের মনে কোথাও একটা কৌতূহলও আছে, কি করে ম্যানেজ করেন এই মেয়েটা সব কিছু। টিপসটা নিতেই হবে জেনে, যেভাবেই হোক। নিজের জীবনটা একটু গুছিয়ে নিতে, সঠিক ট্র্যাকে ফেলতে কার না ইচ্ছে করে। কিন্তু কি আশ্চর্য, যেই সে একটুখানি মেসেজ করেছিল আপনার সঙ্গে আলাপ করার বড় ইচ্ছে রয়েছে, অমনি অফলাইন হয়ে যায় প্রীতি। এভাবে কয়েকবারই সে বন্ধুত্ব করতে চায়, 2-একটা কথার আদান প্রদান করতে চায়, ওনার শৈল্পিক জীবনযাপনের প্রশংসা করতে চায়, কিন্তু কিছুতেই গ্রিন সিগন্যাল মেলেনি। প্রীতির জীবনের ছোট্ট ছোট্ট ক্লিপস নাগালে এলেও সে অধরাই থেকে যায়। তবুও ভালো লাগে সুমনের ওকে, এই এড়িয়ে চলাটাও ভালো লাগে। মনে হয় মেয়েটার সেলফ রেসপেক্ট খুব সুন্দর, তাই ও নিজেও হয়তো খুব ভালো। সকাল সকাল মোবাইলে টিং শুনলেই বিভা শত কাজের ঝামেলার মধ্যেও ঝপ করে ফোনে হাত দেয়। টপাটপ লক খুলে দেখে নেয় এত সকালে আসা নোটিফিকেশনটা কার। ঠিক ওটা প্রীতির। যেন গন্ধ পাওয়া যায় ওর নোটিফিকেশন থেকে, যেন অপেক্ষাই করছিল বিভা। আজ ঠিক টানা 2 দিন পর অপেক্ষা তো হবেই। কি সুন্দর ওর বাড়িটা দেখাচ্ছে, খুব সাদামাটা, তবুও যেন অন্যরকম, ভালোবাসায় ভরা। বাগানটা তো অপূর্ব। ইস, এমন কটা শীতের ফুল গাছ, ফুলে ফুলে ভরে থাকা বাগান ওর যদি থাকতো। খুব যত্ন করেও ফুল গাছের যত্ন নিত, অবশ্যই নিত, যত কাজের চাপই থাকুক না কেন। তারপর গাছ ভরে ফুল ফুটলে সেগুলো ফুলদানিতে সাজিয়ে রাখত। মনে পড়ে বিয়ের আগের দিনগুলো। মা জানতেন বিভা ফুল দিয়ে ঘর সাজাতে ভয়ানক ভালোবাসে, তাই তো কটা ফুলের গাছ মা কষ্টে শিষ্টে বাগানে রেখেছিল। বেলি ফুল ফুটলেই ছোট কাচের বাটিতে জল ভরে সেগুলো রাখত ছোট টি টেবিলটার ঠিক মাঝখানে। ঘরটায় বেশ সুন্দর একটা সুগন্ধ ছেয়ে থাকত। বরাবর খুব সাধারণ মধ্যবিত্ত হয়েও একটা শৌখিন মন আর রুচি বিভা পেয়েছিল।
পেয়েছিল অবশ্য মায়ের কাছে। মা বাবার ওই সামান্য রোজগারটুকুকে এত সুন্দর করে গুছিয়ে রাখত, সব কিছু ম্যানেজ করত, ছোট ছোট শখ সাধ পূরণ করত। তা তো শুধু বিভাই জানত। অথচ তার বিয়ে হয় বেশ ধনী পরিবারের ছেলের সঙ্গে। কিন্তু তাতে কি? না কখনো বরের টাকায় অধিকার পেয়েছে, না পুরনো শখের আর পুনরাবৃত্তি হয়েছে। একটা বাগান, শখের ফুল দিয়ে সাজানো একটা বাগান পর্যন্ত তার এখতিয়ারভুক্ত হয়নি। একটা বাগান কেন বিভার জন্য বরাদ্দ হতেই পারে না? এসব ৭-৫ ভাবতে ভাবতে মেসেঞ্জার খোলে বিভা। ওই তো এখন অনলাইনে প্রীতি। একটু আলাপ করতে হবে, হবেই, জানতেই হবে ওর সুখী হওয়ার চাবিকাঠির রহস্য। আর ওই বাগান, ওটাই তো আসল। আহা কি যে সুন্দর! কি করে পারেন এত সব? মনে মনে ঝালায় বিভা। আচ্ছা, ওকে আপনি বলে ডাকবো নাকি সরাসরি তুমি বলাই যায়? কত যে বয়স হবে, চোখে তো দেখেই নিয়ে যাবত। কোনোদিনই নিজের একটা ছবি যদি দিয়েছে, বিভা ভাবে। দাদা একটা দারুণ শাড়ি দিয়েছে আজ বন্ধু দিবসেই। দাদা বলে আমি তার সেরা বন্ধু। ইস, বিভার যদি ওর মতো একটা বন্ধু দাদা থাকতো, তাহলেও বোধহয় ওর জীবনের অনেক কিছু অন্যরকম হতে পারত। অন্তত ওর হাজারো চাওয়া পাওয়ার লড়াইয়ে মন খুলে কাউকে সবটুকু বলতে তো পারত। কিন্তু তাতে কি? ও প্রীতির সঙ্গেই আলাপ করবে, ওকেই ওর সুখ দুঃখের দোসর বানাবে। দোসর বানাবে কি করে? প্রীতি যে ভাব করতেই চায় না, মেসেজ করলেই অফলাইন হয়ে যায়, তারপর হয়তো দুদিন একেবারে চুপচাপ। বিভার রাগ হয়, বিরক্ত লাগে, লজ্জা লাগে নিজের হ্যাংলা মতে। ধুর, ও ছাড়া কি আর কেউ বন্ধু হতে পারবে না? ও ছাড়া কি এমন সুখী সুখী মানুষ পৃথিবীতে দ্বিতীয় নেই? এমনি কত আছেন যারা ওর থেকে অনেক বেশি সুখী, সুন্দর, সাকসেসফুল জীবন কাটাচ্ছেন। যদিও একটু কেমন কেমন আকর্ষণ আছে, খুব সাদামাটা জীবনযাপন করে যে ও। কিন্তু তা থাক, যে একটা মেসেজের ভদ্রতার খাতিরে উত্তর দিতে পারে না, তাকে নিজের জীবনের হতাশার গল্প করতে ওর বয়েই গেছে। দীপু দেখছে, মন ভরে দেখছে। প্রীতি গত 2 দিন আগে একটা বড় মতো যে ট্রফির ছবি দিয়েছিল সেটাই। ওটা কোনো এক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জেতার জন্য পাওয়া। কে জানে কে খেলে ফুটবল, ওর দাদা অথবা ভাই? প্রীতির বিয়ে হয়নি, কনফার্ম বিয়ে হয়নি। কারণ প্রীতি শুধু তার দাদু, বাবা মা, দাদা আর ভাইয়ের কথা বলে। তাদের প্রাপ্তিগুলোই নানান কথা, ছড়া, এইসবের সঙ্গে মিলিয়ে মিশিয়ে বেশ আনন্দদায়ক। কিছুটা মুখরোচক ঝালমুড়ি পরিবেশনের মতো করে সাজিয়ে বর্ণনা করে। সবাই কেমন সুন্দর ওতেই মগ্ন হয়ে যায়। দীপুও মগ্ন হয়ে যায়। দীপু ভাবে ওর স্কুল বেলার কথা। দারুণ ফুটবল খেলতো ও। স্কুল টিমের ক্যাপ্টেন দীপু স্কুল ছাড়ার পর আর ভালো করে খেলতেই পারে না। প্রথমে হায়ার সেকেন্ডারির চাপ, বাবার কারখানায় লকআউট, মা মহিলা সমিতির সাধারণ কর্মচারী, রেল কোম্পানির কাছ থেকে পাওয়া কর্মচারীদের ইউনিফর্ম বানানোর অর্ডারে কাজ করতেন। নতুন শার্টের প্যান্টের বোতাম লাগানো, বোতাম ঘর করা, এসব টুকিটাকি। অনেকগুলো করে দিলে কত যেন পেতেন মা। সঙ্গে দাদুর জমানো কিছু টাকা। একটা ঘর তো বাধ্য হয়েই ভাড়াটে বসালেন দাদু। দীপু 2টো ছোট ক্লাসে টিউশনি ধরল। ফুটবল খেলা মাথায় উঠল। তারপর কোনো রকমে টেনে টুনে হায়ার সেকেন্ডারি পাশ করার পর থেকে কাজের সন্ধানে। তারপর প্রমোটার ওরফে নেতা দাদার ছত্রছায়ায় আসার পর থেকেই বরং জীবন একেবারে জিঙ্গালালা। কিন্তু কোথা থেকে যেন প্রীতির পোস্টগুলো দেখলে শরীরটা ঝিমঝিম করে। শরীর নয়, বাস্তবে মনটাকে আটকাতে পারে না দীপু। পাটা তুলে ধরে, ঠিক যেন আঙুলের ডগায় সে ফুটবলটা অদৃশ্য হয়ে নাচানাচি করছে। অদ্ভুত একটা ফিলিংস হতে শুরু করে। টিভিতে কোনো ফুটবল ম্যাচ দীর্ঘ সময় দীপু দেখে না। ইচ্ছে করে এড়িয়ে যেতে চায় তা নয়, সে এখন এত ব্যস্ত যে ওসব দেখার সময়ই পায় না। অ্যাকচুয়ালি ও ফোনটাও খুব একটা ভালো করে দেখে না, কিন্তু মাঝে মাঝেই
ওই প্রীতি বলে মেয়েটার পোস্ট ওর বউ দেখতে দেখতে ওর সামনে হাজির করে। ও দেখায় ঘরের সাজসজ্জা, কুশন কভার, ওয়াল হ্যাঙ্গিং, একটা কোনো সুস্বাদু রান্নার টিপস, দেখায় ছোট্ট রান্নাঘরকে ছিমছাম করার কায়দা, সঙ্গে ফাউ কখনো দাদার দেওয়া শাড়ি, কখনো ভাইয়ের হাতের অপূর্ব ফেব্রিক আঁকা ব্লাউজ, আবার কখনো ফুটবল খেলার ট্রফির ছবি। ব্যাস, দীপুর চোখ আটকে যায়। দীপু স্তব্ধ হয়ে যায়, ধীরে ধীরে স্কুল বেলাতে ফিরে যায়। ওই যে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে ও, বড় মাঠটায় দুর্দান্ত খেলা চলছে, ওর পায়ে বল। দীপু কাটাচ্ছে, কাটিয়ে কাটিয়ে গোলের কাছে নিয়ে যাচ্ছে। একটু থামল সে, তারপর বউয়ের ফোনে মেসেঞ্জার খুলল। হ্যাঁ, অনলাইন তো। কে খেলেন ফুটবল? কিসে খেলা হয়? ডিফেন্ডার না মিডফিল্ডার? সঙ্গে সঙ্গে সবুজ আলো নিভে গেল। দীপু কষ্ট পেল, কিন্তু ইট কাঠ কংক্রিটের মধ্যে থেকে থেকে এখন মন খারাপটাও কেমন বেজান হয়ে গেছে। বউয়ের ফোনটা রেখে দিল, বাইকটা স্টার্ট দিল, ভো, হাওয়া হয়ে গেল চোখের নিমেষে। একাধারে সুমন বা বিভা বা দীপু অথবা আরও বেশ কিছু মানুষ কোথায় যেন প্রীতির পোস্টগুলো দেখে আনন্দ পায়, বর্তমান কষ্টের মাঝে বাঁচার রসদ খোঁজে, অতীতের মধুর স্মৃতি হাতড়ায়, ওর সঙ্গে আলাপ করতে চায়, ইচ্ছে করে ভাব জমাতে চায়, দুটো কথা বলে মনের মধ্যে জমে ওঠা দুঃখ হতাশাগুলো তরল করে মন থেকে বর্জন করতে চায়। কিন্তু প্রীতি দূরে সরে থাকে কেন? সোশ্যাল মিডিয়াতে থেকেও এই না থাকার স্টাইলটা সবার না পছন্দ। ওর ভক্তরা তো নিজের মনের মধ্যে কতবার বলেওছে এমন দাম্ভিকতা অসহ্য, ওর পোস্ট দেখবেই না, তবুও দেখে। নাই নাই করে, তাই ভিউয়ার্সদের সংখ্যা এখন মন্দ নয়। শুধু প্রীতি বড়ই ধরা ছোঁয়ার বাইরে। তারপরে একটা একটা করে সব কমেন্টসগুলো প্রীতি পড়ে। ওর ভালো লাগে রোজ। সাধারণ জীবনে লাগে এতটুকু রঙের ছোঁয়া। প্রীতি ভেসে যায় সেই রঙের ছোঁয়া লাগা রঙিন জীবনের স্রোতে। তারপর এক এক করে সব কমেন্টসের উত্তর দিতে চেষ্টা করে, কখনো শুধু ধন্যবাদ, আপ্লুত, এই সব ছোটোখাটো, কখনো কিছু চিহ্ন, বেশিরভাগ ক্ষেত্রে হৃদয়ের মতো ভালোবাসার চিহ্ন। প্রীতি এখন জানে নানা রঙের ভালোবাসার চিহ্নগুলোর মানে। নীল রং, সাদা বা গোলাপি বা লাল রং। এক নজরে দেখে নেওয়া সব কমেন্টসের পর সে ফোনটা রেখে একটু আনন্দ মুখ নিয়ে চলে যায় সেখান থেকে। মোটামুটি সবাই, মানে বাড়িতে সবাই জানে প্রীতি কিছু ঘরোয়া গল্পগুলোই বড় সুন্দর করে সাজিয়ে সবাইকে বলে ওই ফোনে। তাতেই নাকি সবার এত সুন্দর লাগে, এত পছন্দ করে সবাই ওর গল্পগুলো, যে একটা পোস্ট করার সঙ্গে সঙ্গে কত মানুষের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা জোটে। প্রীতির ওতেই সুখ, ওতেই ওর আনন্দ। কি জানি বাবা, বুঝি না এসব, মা বলে ওঠেন। দাদা বোঝাতে চেষ্টা করে, কিন্তু প্রীতি এসব নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই চুপ করে থাকে। তুমি সবার কমেন্টসের উত্তর দাও না কেন দিদি? কতজনের কত মন্তব্য এমনি থেকে যায়, একটা কিছুও বলতে পারো না? তুই আবার আমার ফোন ধরেছিস, বলিনি বড়দের ফোনে হাত দিতে নেই? কখনো বলো আমরা বন্ধু বন্ধু, আবার কখনো বড়। বলো না দিদি। ও তুই বুঝবি না রে ভাই, তোকে এত ভাবতেও হবে না, তুই পড়াশোনাতে মন দে। প্রীতিকে আমি চিনি, ও আমার খুব কাছের মানুষ। শোভা পিসি আমার দূর সম্পর্কের আত্মীয়, বলতে গেলে একটু পেছনে গিয়ে বলতে হয়। পিসির স্বামী একটা স্থানীয় সিনেমা হলে টিকিট কাউন্টারে কাজ করতেন। হঠাৎ একদিন রোড অ্যাক্সিডেন্টে পিসেমশাই মারা গেলেন। মুহূর্তের মধ্যে একটা সংসারে অকাল বৈধব্য নেমে আসে, যেখানে দুটো ছেলে মেয়ে মাত্র স্কুলের গণ্ডিতে, ছোট তখন দুধের শিশু। বাবা বলতে কি বোঝায় সে ছেলে তা আজীবন জানল না। পিসি আত্মীয় স্বজনের সাহায্য পেলেন না, অসহায়ত্ব বড় বালাই। সুতরাং পিসি স্থানীয় হাসপাতালের আয়ার কাজ শুরু করেন। সবচেয়ে প্রথমে বড় ছেলের পড়া বন্ধ করে কাপড়ের দোকানে সেলস বয়ের কাজে লাগিয়ে দেন। মেয়েটা রইল ঘরে ছোট্ট ভাইটার দেখাশোনার জন্য। রোজ কোনো রকম ভাতে ভাত খেয়ে দিন কাটে, কিন্তু পড়াশোনা ছেড়ে দিলেও মেয়ে কিছুতেই খেলাটা ছাড়তে পারে না।
প্রীতি, হ্যাঁ হ্যাঁ ওই প্রীতি, সাক্ষাৎ টমবয়, ছোট ছোট করে ছাটা চুল, ঠিক যেন ব্যাটা ছেলে মার্কা, চেহারার গঠন মায়ে চালচলন অবধি। তার রাজ্যের বন্ধু সব এলাকার ছেলেরা, তার পায়ের ডগায় সবসময় ফুটবল নাচানাচি করে, গোটা মাঠ সুযোগ পেলেই দাপিয়ে বেড়ায় সে। ক্লাবের বিপিনদা দেখলেন, মন দিয়ে দেখলেন, তারপর পিসির কাছে এসে বললেন, সব দায়িত্ব আমার, শুধু ওকে একটিবার সকাল সকাল ছেড়ে দিন, আর যদি তৈরি করতে পারি বৌদি তখন কিন্তু ছাড়তেই হবে। বাইরে নিয়ে যাব, দেখাবো সবাইকে কেমন করে মাঠ দাপানো যায়। সেই শুরু, প্রীতির শুরু, একটা নতুন আর ভালো লাগার জীবন। লেখাপড়াটা যদিও হলো না, তবুও ক্ষতটা পূর্ণ হচ্ছে একটু একটু করে। প্রীতির ট্রেনিং কখনো মিডফিল্ডারের, কখনো বা ডিফেন্ডার হবার, কিন্তু পায়ে বল ঠেকলে তার হুঁশ থাকে না। সে অ্যাটাক করবে না অপর পক্ষের বিরুদ্ধে ডিফেন্স করবে, বিপিনদা নিজেও বুঝতে পারেন না। আর যত বেশি তিনি বুঝতে পারেন না, তত তার চোখটা চকচক করে ওঠে আনন্দে। তত বোধ হয় বিপিনদার চোখের কোণে জল জমে, আশীর্বাদ করে বলেন, একদিন খুব বড় হবি তুই মেয়ে। বয়েজ হাই স্কুলের দীপ্তকেও বিপিনদা বড় স্নেহ করতেন। জমাটিয়া খেলা খেলে ছেলেটা, দেখলে মন জুড়িয়ে যায়। মজার ছলে দাদা কখনো কখনো বলতেন, আরে ভাই, আমাদের প্রীতি আর দীপ্তর জুটিটা কিন্তু হেব্বি হবে, যদি হয় না তবে বাচ্চাগুলো এক একটা মারাদোনা না হয়ে যায় কোথায়। প্রীতির ছল রাগ হয়, ধুস, বিপিনদার মুখের আগল নেই একদম। কিন্তু তবুও মনে মনে একটু একটু করে কিছু মিছু হচ্ছিল দু তরফেই। কিন্তু ওপরে একজন কলকাঠি নাড়ছেন, তার কথা আমরা একটু সুখের মাঝেই ভুলে যাই বলেই হয়তো তার মনে করানোর তাড়া পড়ে যায়। দীপ্ত আর খেলতে আসবে না, ওর বাবা চলে গেল হঠাৎ করেই। কারখানার স্ট্রাইক ওনাকে এমন বিপর্যস্ত করে দেয় যে হঠাৎ অ্যাটাক, তারপর মারা যান। দীপ্ত হারিয়ে গেছে মাঠ থেকে। বিপিনদা কতবার যে বলেছেন ওর কথা, কতবার দেখেছেন আর বলেছেন, দীপুটা কেমন বয়ে গেল দেখতে দেখতে। প্রীতির পা দুটো শিথিল হয়ে যেত তখন, চুপ করে বসে থাকতো সে কিছুক্ষণ, কিন্তু তবুও সান্ত্বনা একটাই, ওর খেলাধুলাটা তখনও চলছে। ভাই বড় হয়েছে, মন দিয়ে পড়াশোনা করছে, দারুণ আঁকার হাতটা তার। দাদার ওই কাপড়ের দোকানের কাজটা কবেই তো পার্মানেন্ট হয়ে গেছে। মালিক দাদাকে খুব ভালোবাসেন, বলেছেন যে কোনো সময় যে কোনো অসুবিধায় উনি দাদার জন্য পাশে আছেন। মা এখন এক লেডি ডাক্তারের চেম্বারের অ্যাটেন্ডারের কাজ করেন, কিন্তু আবার ওই যে একটাই কথা, ওপরে বসে যে সুতোয় টান দিচ্ছেন তার বড্ড তাড়া। শুশুনিয়া পাহাড়ে বন্ধুদের সঙ্গে শখের ট্রাকিং করতে গিয়ে পাহাড়কে একেবারে খাদে পড়ে গেল দাদা। শত চেষ্টার পরও পা দুটো বাঁচাতে পারলেন না ডাক্তার। মালিক খরচ খরচা করলেন যথাসম্ভব, কিন্তু কাজটা যে রইল না। খেলাটা প্রীতির এবার ছাড়তেই হলো। বিপিনদা অনেকবার বললেন, আর কটা বছর একটু কষ্ট কর, রেলের চাকরির ব্যবস্থা হয়ে গেলে তোকে আর পেছনে ফিরে তাকাতে হবে না রে পাগলি। প্রীতি বলটা ধীরে ধীরে পা থেকে নামিয়ে সেই যে গেল, আর মাঠের ত্রিসীমানায় দেখা গেল না। একটা পিসিও বুথের কাজ নিল, সঙ্গে ওই কাপড়ের দোকানের শাড়ি ফ্রক চুড়িদার দেখানোর কাজ। দাদার তখন ভীষণ কষ্ট, দাদাকে ভালো রাখতে হবে, হবেই। এদিকে ভাইটা একেবারে উঠতি, পড়াশোনা করে, টিউশনি দরকার। আঁকার হাতটা ভয়ানক ভালো। ওই একরত্তি ছেলেটা তখন পুজোর মণ্ডপে ডেকোরেশন করার জন্য থার্মোকলের সুন্দর সুন্দর কলকা বানানোর অর্ডার নিতে শুরু করে। সবকটা মানুষ মিলেমিশে একটা সংসারের মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ঠিকই চলছে, তবুও সবটুকু। এর মধ্যেই ওই টমবয়টা কখন যেন মেয়ে মেয়ে হয়ে উঠেছে। একটু বড় চুল, ছোট্ট টিপ, প্যান্ট শার্ট বদলে চুড়িদার কামিজ, বুকের ওপর ওড়না, একটু একটু লজ্জা লজ্জা ভাব। ওই একটু একটু লজ্জা ভাবটাই ভালো লেগে গেল সুমন নন্দীর। হঠাৎ ঘুরতে এসেছিল সে, প্রথম দেখাতেই ভালো লাগা, সঙ্গে সঙ্গে প্রেম নিবেদন। মনে মনে মেয়ে হয়েও বাইরে কঠিন হয়ে থাকা প্রীতি আরও একবার সরাসরি আসা প্রেমকে আর প্রেমিককে মনের মধ্যে ঠাঁই দিল। মনে মনে হয়তো বলল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। একটু একটু করে যখন সবকিছু স্থিতিশীল হচ্ছে বলে মনে হচ্ছিল, সুমন একটু কাছে আসতে শুরু করেছে
দূরে চলে গিয়েও তখন প্রীতির মনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু বন্যা তো বন্যাই, তাই না? সুমন হঠাৎ করে একদিন এলো ওদের বাড়িতে, একরকম হঠাৎ করেই। দুর্দশা, দুরাবস্থা, দারিদ্রতার সহাবস্থান ওকে কি পরিমাণ বিরক্তি সৃষ্টি করলো সে তার নাক সিটকে ওঠা দেখেই বোঝা গেল। শুধু পরের দিন সকালেও ছোট্ট কাগজে সম্পর্কটা রাখতে পারলাম না লিখে পাঠালো। শুধু তাই নয়, এ এলাকায় যতদিন সে রইল ততদিন রোজ প্রীতির সবচেয়ে ভালো বান্ধবী বিভার সঙ্গে ওকে দেখা গেল। সময়ে অসময়ে যেখানে সেখানে প্রীতির চোখেও পড়ল। কিন্তু তবুও নানান ঘাত প্রতিঘাত প্রীতিকে শুধু বাঁচার থেকে সরিয়ে রাখতে পারে না। শত শত ঝড়ের পরেও প্রীতি বাঁচতে চায় রোজ। কেন সবার কমেন্টে উত্তর দাও না দিদি? কাউকে কাউকে কেমন উত্তর দেওয়াটা ইগনোর করে চলে যাও কেন দিদি? একটু দীর্ঘশ্বাস ফেলে প্রীতি। তারপর ফুটবলটা পায়ের ওপর নাচাতে নাচাতে সে বলল, সব বিষয়ে তোমাকে মাথা ব্যথা করতে হবে না, পড়াশোনাতে মন দাও। তারপর দাদার পাশে বসে বসে প্রীতি তখন দাদার বানানো চিকেনের খুব প্রশংসা করে বলে, জানিস দাদা, দোকানে তোর রান্নার এত ডিমান্ড না, কি বলবো। কখনো কখনো তারা একসাথে বসে বসে সেই কবেকার বাবার কথা, দাদুর কাছে গল্প শোনার কথা বলে। ভাইটা মুগ্ধ হয়ে সেসব শোনে। তার কাছে ওসব যে রূপকথার গল্পের মতো। আমি বললাম, যে গল্পটা কখনোই কেউ জানতে পারেনি, একবার সে গল্পটা তোর ফোনে বল না কেন? সবাই শুনুক তোর কথা ও তোর গল্প। আমার কথা, আমার গল্প। তুমি যে কি বলো রেনুদি, আমার আর গল্প কোথায়? প্রীতি, তোর ভালো লাগার মানুষ তো এখন অনেক। সবাই কেমন তোর ওই সুন্দর সুন্দর পোস্টগুলো পছন্দ করেন, তোকে কত ভালো ভালো কমেন্ট করে, তোর সঙ্গে কথা বলতে চান। এবার সত্যি সময় এসেছে, নিজেকে মেলে ধর বোন। প্রকাশ্যের আলোয় নিজেকে নিয়ে আয়। সবাই তোর ঘর দেখেছেন, তোকেও দেখা। সবাই দেখুক একটা সংসারের যুদ্ধে সব হারিয়েও জিতে যাওয়া যোদ্ধাকে। হাসি আর ধরে রাখতে পারে না সে। তারপর নিজের শুষ্ক ফাটা ফাটা হাত আর শুকিয়ে যাওয়া রোগাটে চেহারাটা দেখিয়ে বলে, যদিও বা দুজন ভিউয়ার্স বাড়ছে, ওটাও হারাতে হবে গো দিদি। শেষে অ্যাকাউন্টটাই বন্ধ। সুতরাং কিছু কিছু গল্প কোনোদিনই বলা হয়নি, বলা হয় না। প্রীতিদের গল্প সবার অজান্তেই থেকে যায় চিরকাল। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।